হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাবিলা ইসলাম। আজকে আমি কথা বলবো ইউএস সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন নিয়ে। আপনারা কি জানেন, আপনারা খুব সহজেই ঘরে বসে নিজে অনলাইনে বা মেইলিংয়ের মাধ্যমে ইউএস সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন, এবং কেউ কেউ সেটা ফ্রিলিও করতে পারেন, মানে আপনার কোনো ফি লাগবে না। সেটা কিভাবে সম্ভব? তো আজকের এই ভিডিওতে আমি টোটাল 4টা সেগমেন্টে ভাগ করব। একটা সেগমেন্টে কথা বলবো যে আপনি কখন এলিজিবল হবেন টু অ্যাপ্লাই ফর ইউএস সিটিজেনশিপ, 1 নাম্বার। 2 নাম্বার সেগমেন্টে থাকবে আপনি কিভাবে বুঝবেন যে আপনি ফ্রি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল কিনা, অথবা আপনাকে পে করতে হবে কিনা সিটিজেনশিপ ফি। সেকেন্ড সেগমেন্ট এটা নিয়ে কথা বলবো। থার্ড সেগমেন্টে কথা বলবো যে আপনি সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কি অনলাইনে করবেন নাকি মেইলিংয়ের মাধ্যমে করবেন, আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, আপনার জন্য কোনটা ভালো হয়, অনলাইনে করবেন নাকি মেইলিংয়ের মাধ্যমে বেশি ভালো। অ্যান্ড ফাইনালি যে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবেন অ্যান্ড কীভাবে মেইলিংয়ের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন, এটা নিয়ে কথা বলবো। সো আমি যদি সব বিষয় নিয়ে কথা বলতে চাই, আমার মনে হয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি খুব শর্ট করে ছোটো ছোটো ভিডিওতে এই কয়েকটা সেগমেন্ট নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। ওকে, আমি সাজেস্ট করবো আপনারা উকিলের কাছে না যেয়ে অবশ্যই নিজে আপনার অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেন। ট্রাস্ট মি, ইউ উইল হ্যাভ ফুল কন্ট্রোল অন ইউর অ্যাপ্লিকেশন। সো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি www.uscis.com এ ঢুকবেন। ঢোকার পরে সেখানে একটা অপশন দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করার পরে আপনি সেটা সাবমিট করবেন। সাবমিট করার পর ওরা আপনার ইমেইলে আপনাকে একটা লিঙ্ক দিবে। আপনার ইমেইলে আপনি সেই ইমেইলের লিঙ্কে ঢুকে ফাইনালি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন। আশা করি এতটুকু কাজ আপনারা সবাই পারেন। জাস্ট মেন এটাই যে আপনি ইউএসসিআইসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন ধরুন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি নেক্সট স্টেপ ইজ আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। প্রোফাইলে ঢুকে ওখানে লেখা থাকবে স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন। আপনি কী করবেন? স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন দিবেন। দেওয়ার পরে ওখানে অনেকগুলো ফর্মের নাম আসবে, ঠিক আছে? আপনি যে ফর্মটা ক্লিক করবেন সেটা হচ্ছে N400। N400 হচ্ছে ইউএসসিআইসের সিটিজেনশিপ অ্যাপ্লাই করার ফর্ম। N400-এ ক্লিক করলেই ওরা আপনাকে ফর্মে নিয়ে যাবে। ফর্মে নিয়ে যেয়ে এখন আপনাকে একটার পর একটা কোশ্চেন করতে থাকবে, অ্যান্ড হচ্ছে আপনাকে সেগুলো ফিল আপ করতে হতে পারে। সো ফিল আপ করার আগে আপনি কী কী নিয়ে বসবেন? N400 ফর্ম ফিল আপের আগে আপনি কয়েকটি ইনফরমেশন নিয়ে বসবেন। এক হচ্ছে আপনার পাসপোর্ট, 2 হচ্ছে আপনার পাসপোর্টের মধ্যে ট্রাভেলিং হিস্ট্রি তো অবশ্যই থাকবে, অ্যান্ড হচ্ছে আপনার ট্যাক্স রিটার্নের কাগজ, দেন হচ্ছে আপনার সব গ্রিন কার্ড, ড্রাইভার লাইসেন্স, সোশ্যাল সিকিউরিটি কার্ড, আর হচ্ছে আপনার any additional document if you feel that it's important, ঠিক আছে? সো নাও আপনি আরেকটা কাজ করতে পারেন। এই ডকুমেন্টগুলোকে আপনি অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার আগে আপনি ছবি তুলে, কীভাবে ছবি তুলবেন? ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলবেন। ক্যাম স্ক্যানার দিয়ে ছবি তুলে সেটাকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করবেন। সেভ করে সেই ফাইলটা আপনি নিজেই আপনাকে সেন্ড করবেন আপনার ইমেইলে, ঠিক আছে? সেন্ড করার পরে এখন আপনার ইমেইলে আপনার কম্পিউটারের ইমেল থেকে ঢুকবে। কম্পিউটারের থেকে ইমেলে ঢুকে আপনার নিজের ইমেল থেকে আপনি সেই ডকুমেন্টগুলো ডাউনলোড করবেন, আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন। গুড। এখন আপনি অ্যাপ্লাই করতে বসেন N400 অ্যাপ্লিকেশন। আপনি যখন সেখানে স্টার্ট করছেন, প্রথমে আপনাকে বলবে যে তুমি কেন এলিজিবল। কয়েকটা অপশন থাকবে। নর্মালি আপনি দিবেন যে আমি 18 years old এবং হচ্ছে আমি পার্মানেন্ট রেসিডেন্ট ফর 5 years। এখন আমি দেখে আপনাকে বলি ওরা কি কোয়েশ্চেন করে, ঠিক আছে? ওরা তারপরে আপনার নাম চাবে, লিগাল নেম, পাসপোর্টে যে নাম আছে সেই নামটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, কবে আপনি গ্রিন কার্ড পেয়েছেন, আপনার বার্থ কান্ট্রি, অরিজিন অফ বার্থ বাংলাদেশ দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ফোন নাম্বার চাবে, আপনার ইমেল অ্যাড্রেস চাবে, দেন আপনার রেসিডেন্স অ্যাড্রেস চাবে। চাওয়ার পরে আপনি রেসিডেন্স অ্যাড্রেসে মনে রাখবেন আপনি এ পর্যন্ত কই ছিলেন 5 বছরে, প্রত্যেকটা রেসিডেন্স অ্যাড্রেস অ্যাড করতে হবে। ওখানে দেখা দেখবেন যে অ্যাড রেসিডেন্স। তো আপনি ধরেন যখন এসেছেন সেদিন থেকে আপনি কোথায় ছিলেন, কতদিন ছিলেন সেটা দিবেন।
স্টার্ট ডেট, এন্ড ডেট। দেন আপনি অ্যানাদার দেবেন যে অ্যানাদার লাইক অ্যাড অ্যানাদার রেসিডেন্স। দেন এরকম করে আপনি টোটাল আজকে পর্যন্ত কোথায় কোথায় ছিলেন স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিবেন। শেষ হয়ে গেল আপনার রেসিডেন্স অ্যাড্রেস। দেন হচ্ছে আপনার প্যারেন্টস, আপনার প্যারেন্টসদের অ্যাড্রেস চাবে, প্যারেন্টসদের ইনফরমেশন চাবে, তাদের নেম, লিগাল নেমস, অ্যান্ড দেন হচ্ছে তার আগে সিটিজেন কিনা সেই ইনফরমেশন চাবে। চাওয়ার পরে দেন হচ্ছে বায়োগ্রাফিক ইনফরমেশন চাবে। বায়োগ্রাফি কি, আপনি কি হিস্টোপ্যানিক কিনা, নো। আপনি কি এশিয়ান কিনা, ইয়েস। আপনার হাইট, আপনার আই কালার, আপনার হেয়ার কালার দিবেন। দেওয়ার পর আসতেছে ওদের এমপ্লয়ার হিস্ট্রি। এমপ্লয়ার হিস্ট্রিতে আপনি কই জব করেছেন সবগুলো দিতে হবে এবং ডেট ওয়াইজ দেবেন, ঠিক আছে। প্রথমে কি করবেন যে আপনি ধরেন এমপ্লয়ারের কি নাম ছিল, যেমন আপনি ধরেন ডানকিন ডোনার্সে কাজ করছেন, দিবেন যে ডানকিন ডোনার্স, তারপর সেটার অ্যাড্রেস দিবেন, সেটার স্টার্ট ডেট, এন্ড ডেট। দেন হচ্ছে এরকম যতগুলো জব করেছেন সবগুলো দিবেন। জরুরি না যে ইচ অ্যান্ড এভরিথিং আপনি দেন, বাট মোটামুটি যেগুলোতে আপনি অনেক দিন কাজ করেছেন এবং যেগুলো ভ্যালিড, আপনার যেগুলো থেকে আপনি ট্যাক্স ফাইলিং করেছেন সেসব মোটামুটি ট্রাই করবেন যে সেগুলো ওখানে দেয়ার, ঠিক আছে। নাথিং টু হাইড, জাস্ট দিবেন যেগুলো আপনি করেছেন সেগুলো দিবেন। ওকে, আমি যেমন 3-4টা দিয়েছি। এখন আসি ট্রাভেলিং হিস্ট্রি। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ট্রাভেলিং হিস্ট্রিতে আপনি টোটাল কতদিন দেশের বাইরে ছিলেন এবং কই ঘুরেছেন, স্টার্ট ডেট, এন্ড ডেট সহ দিতে হবে। এবং ওখানে একটা অপশন থাকে যে ট্রাভেল হিস্ট্রি, বাট আপনি অ্যাড করবেন যে অ্যাড অ্যানাদার ট্রাভেল, অ্যাড অ্যানাদার ট্রাভেল। সবগুলো ক্ষেত্রেই, ধর এমপ্লয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনি সেম কাজটা করবেন, অ্যাড অ্যানাদার এমপ্লয়ার দিয়ে আপনি যে কটা কাজ করছেন ওগুলো দিবেন। ট্রাভেলিংয়েও সেম। ধর ট্রাভেলিং হিস্ট্রিটা আমি সাজেস্ট করবো আপনি পাসপোর্ট খুলে বসুন। পাসপোর্ট খুলে আপনি যে দেশে যেদিন গিয়েছেন সেটা ডিপারেচার ডেট এবং হচ্ছে অ্যারাইভাল ডেট সহ দিয়ে দিবেন। এটা যদি আপনি 6 মাসের বেশিও থাকেন কোনো জায়গায়, কোনো ভয় নেই, জাস্ট গিভ দ্য ট্রু ইনফরমেশন যে আপনি 6 মাসের বেশি ছিলেন, আপনি এতদিন ছিলেন, অতদিন ছিলেন এবং কোন দেশে ছিলেন সেগুলো সহ নাম সহ দিয়ে দিন ট্রাভেলিং হিস্ট্রিতে। ট্রাভেলিং হিস্ট্রি পর আসবে আপনি কি ম্যারিড কিনা। যদি আপনি ম্যারিড আপনি দেবেন ম্যারিড। দেন আপনার স্পাউসের নাম চাবে, আপনাদের কবে বিয়ে হয়েছে সেটা চাবে, আপনার আগে বিয়ে হয়েছিল কিনা সেগুলো চাবে, আপনি সেগুলো ফিল আপ করবেন। করার পরে আপনার স্পাউসের অ্যাড্রেস যাবে, সে যদি আমেরিকাতে থাকে তার অ্যাড্রেস, সে যদি বাংলাদেশে থাকে, যেমন আমার বাংলাদেশ, তো সেটাও আপনাকে দিতে হবে যে বাংলাদেশে সে কই থাকে এবং কোন দেশের সে নাগরিক। ওকে, এখন আসি আপনার চিলড্রেন। তো চিলড্রেনের নাম, লিগাল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং ওরা যদি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকে ওদের গ্রিন কার্ডস নেম, মানে গ্রিন কার্ড হোল্ডার নাম্বার, ঠিক আছে। সো সেগুলো আপনার যে কয়টা চিলড্রেন সে কয়টা আপনি অ্যাড করতে থাকবেন, যে অ্যাড চিলড্রেন দিয়ে যে কয়জন ছেলে মেয়ে সবার নাম দেবেন। ওকে, দেওয়ার পরে চিলড্রেনের পরে এখন হচ্ছে আপনার ওরা কিছু জেনারেল কোয়েশ্চেন করবে, ঠিক আছে। যেমন ধর কী কোয়েশ্চেন, আপনি কখনো এর আগে সিটিজেনশিপের অ্যাপ্লাই করেছেন কিনা, আপনি কখনো ভোট দিয়েছেন কিনা, আপনি কখনো ইলেকশনে ভোট দিয়েছেন কিনা সেই ইনফরমেশন। দেন হচ্ছে আপনি কোনো ট্যাক্স ডিউ করেন কিনা সরকারকে, এগুলো অবশ্যই নো হতে হবে, কারণ আপনি যেহেতু ফার্স্ট টাইম সিটিজেনশিপ অ্যাপ্লাই করতেছেন আপনার ক্ষেত্রে এগুলো বেশিরভাগ নোই হবে, যে নো আমি কখনো ভোট দিইনি, নো আমি সিটিজেনশিপের আগে অ্যাপ্লাই করিনি, রাইট। সো নো। দেন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবো আপনি কোন কোনো পার্টি করেন কিনা, দিবেন নো। যদি জিজ্ঞেস করে আপনার কখনো কি আপনি কখনো কোনো অ্যাডভোকেট করেছেন কিনা কোনো গভর্নমেন্টের কোনো কিছু বা ভায়োলেন্স, বলবেন নো যদি না করে থাকেন, ঠিক আছে। জোরপূর্বক কাউকে তার রিলিজিয়ন মানতে বাধ্য করেছেন কিনা, এটাও দিবেন যে নো, করিনি, ঠিক আছে। দেন হচ্ছে মোট কথা যত কোয়েশ্চেন আসছে যেগুলো আপনি করেননি, টু বি অনেস্ট যেগুলো আপনি অ্যাকচুয়ালি করেননি সেগুলো আপনি অলওয়েজ নো দিবেন। হ্যাঁ, আপনি মিলিটারিতে কাজ করেছেন কিনা, নো। আপনি কখনো ফ্রড করেছেন কিনা, নো। আপনি কখনো কাউকে মেরেছেন কিনা, নো। আপনি কখনো জেলে গিয়েছেন কিনা, নো। আপনি কখনো এমন কিছু করেছেন কিনা যেটার জন্য আপনাকে ধরেন কোনো ওয়েপন ক্যারি করতে হয়েছে, নো, ঠিক আছে। এরকম যা আছে যে আপনি কখনো মিলিটারিতে কাজ করেছেন কিনা, নো, সব কিছু আপনি নো দিয়ে যাবেন, ঠিক আছে। কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা, নো। কখনো পাগলা গারদে ছিলেন কিনা, নো। কখনো ক্রাইম করেছেন কিনা, নো। এমন কোনো ক্রাইম করেছেন কিনা যেটা তুমি একাই করেছো আর পৃথিবীর কেউ জানে না, সেটা এখন বলতে পারো, সেখানেও দেবেন নো, ঠিক আছে। পুরো দরকার নেই, যেটা পৃথিবীর কেউ জানে না সেটা আর কারো জানার দরকার নেই, রাইট। এখন হচ্ছে তুমি কি ড্রাঙ্ক কিনা, তুমি কি ফলস ইনফরমেশন দিচ্ছ কিনা, তুমি কি কখনো ইউনাইটেড স্টেটস থেকে তোমার দেশে মানে কি বলতেছে এটাকে রিমুভ এক্সক্লুডেড করা হয়েছিল কিনা,
বেশিরভাগ ক্ষেত্রে এই সবগুলো আনসার নোই হবে। যতগুলো ওরা আসলে যা যা খারাপ খারাপ কোয়েশ্চেন করবে, আপনি প্রত্যেকটা, আপনি যেহেতু ভালো মানুষ হয়ে থাকেন, প্রত্যেকটা নো নো দিবেন। আর আপনি যদি কোনো কারণে জেলে যেয়ে থাকেন, কোনো কারণে আপনাকে অ্যারেস্ট করে থাকে, যেটা এখন নাকি নিউট্রালাইজ হয়ে গেছে, যেটা এখন মানে কোর্টে বলেছে যে আপনার কোনো দোষ নেই বা আপনি শাস্তি পেয়ে নিউট্রালাইজ হয়ে গেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই ইয়েস দিতে হবে। ইয়েস দেবেন, এটা কোনো সমস্যা করবে না আপনার অ্যাপ্লিকেশনে, বাট ইউ হ্যাভ টু টেল দ্য রাইট থিং। যে আপনি যদি কখনো জেলে যেয়ে থাকেন, আপনাকে যদি কখনো অ্যারেস্ট করে থাকে, আপনি অবশ্যই দিবেন ইয়েস দিয়েছিল, এবং ওখানে যদি কোনো এক্সপ্লেনেশন চায় যে সেটা এখন কি আছে কিনা, বা ইয়েস অর নো বা ওয়াই, সেগুলো সব আপনি লিখে দিবেন যে দিস ইজ দ্য রিজন, অর এই কেসের অবস্থা এখন এরকম। ঠিক আছে, ডোন্ট নিড টু হাইড, you don't need to like give any false information, just give whatever you feel, right? তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইসব ইনফরমেশনগুলো 90% ক্ষেত্রে আমাদের নই হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা এরকম নর্মালি জড়াই না যারা গ্রিন কার্ড হোল্ডার। এখন সবই কি নো না, কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো থেকে ইয়েস দিতে হবে। এখন সেই ইয়েস দেওয়া কোয়েশ্চেনগুলো কী কী? ইয়েস দেওয়া কোয়েশ্চেনগুলো হচ্ছে, আপনি কি ইউএসএ গভর্নমেন্টকে সাপোর্ট করেন কিনা, আপনি বলবেন ইয়েস। আপনি কি এই দেশের আইন বুঝেন, আপনি বলবেন ইয়েস। আপনি বুঝেন না বুঝেন, ঠিক আছে। আপনাকে জিজ্ঞেস করবো আপনি কি এই দেশের জন্য ফুল ওথ নিতে রাজি, শপথ নিতে রাজি, আপনি বলবেন ইয়েস। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি এই দেশের স্বার্থে আর্মস নিতে প্রস্তুত, যে আপনি মানে এই দেশের জন্য আপনি আর্মস নিয়ে যুদ্ধ করবেন, আপনি বলবেন ইয়েস, আমি রাজি। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি কখনো যদি ল আপনাকে বলে যে আপনাকে এই দেশের জন্য আর্মিতে যেতে হবে, আপনি কি রাজি কিনা, আপনি বলবেন ইয়েস, আমি রাজি। আপনাকে যদি কখনো বলে যে আন্ডার সিভিলিয়ান ডিরেকশন আপনাকে সামথিং কোনো ওয়ার্ক করতে হবে, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন এই দেশের জন্য, আপনার এখানে আনসারটা হতে হবে ইয়েস। যে এই দেশের জন্য আপনি আর্ম নিতে প্রস্তুত, এই দেশের জন্য আপনি যুদ্ধ করতে প্রস্তুত, এই দেশের জন্য আপনি আপনার জীবন দিতে প্রস্তুত। দ্যাটস হাউ ইউ আর বিকামিং সিটিজেন, রাইট? সো এগুলো সব ইয়েস দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে ফাইনাল অপশন, যে আপনি কি যা এতক্ষণ যা বলেছেন সেগুলোকে আপনি বুঝেন কিনা, রিড অর রাইট আন্ডারস্ট্যান্ড করেন কিনা। আপনি যদি নিজেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে থাকেন, আপনি দেবেন ইয়েস, আমি বুঝি। আর যদি আপনি না করে থাকেন, আপনার উকিল করে থাকে, সেক্ষেত্রে তো আপনি পুরো অ্যাপ্লিকেশন ফিল আপই করেন, মানে আপনার আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আপনার উকিলই সব দেবে, সেসব জানে, রাইট? সেটা হচ্ছে আপনার নিজের জন্য। আচ্ছা, দেন হচ্ছে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, আপনি আপনার সিগনেচার দিবেন, অ্যান্ড দেন সেই যে ডেটে সিগনেচার করেছেন সেই ডেটটা দিবেন, ঠিক আছে। দেন নিচে আসে ইন্টারপ্রেটার কন্ট্যাক্ট ইনফরমেশন, কেউ যদি ইন্টারপ্রেট করে থাকে, কারো যদি যে প্রিপেয়ার করেছে তার ইনফরমেশন, এগুলো আপনার লাগবে না, এগুলো হচ্ছে আপনার আসবে না। আপনি যখনই আপনি নিজে দিবেন যে আমি নিজে ফিল আপ করেছি এবং আমি নিজেই সাইন করছি, তখন আলটিমেটলি এই ইন্টারপ্রেটার কে করেছে, প্রিপেয়ার কে করেছে, এই সব ইনফরমেশন আপনার কাছে আসবে না। এগুলো যদি ডকুমেন্ট কেউ অফলাইনে ডাউনলোড করে তার কাছে আসে। ওকে, সো এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা শেষ করলেন। এখন এই অ্যাপ্লিকেশন কি আপনি একটানা বসে করবেন? না, এই অ্যাপ্লিকেশন আপনার 1 মাস সময় দেয়। মানে ধরুন আপনি আজকে ঢুকে আজকে কিছু ফিল আপ করলেন, আজকে কিছু ফিল আপ করে আপনার মনে হলো যে আমার কাছে তো আমার ট্রাভেলিং হিস্ট্রি নাই, আর আমি আরেকদিন পাসপোর্ট নিয়ে বসবো, তো দেন আপনি আবার পরের দিন আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ওই যেখানে আপনি রেখে গিয়েছিলেন সেখান থেকে আপনি আবার আপনার বাকিটুকু ফিল আপ করতে পারেন। ধরেন আপনি তারপরে আরেক দিন গেল, আপনার কাছে মনে হলো আচ্ছা আমার তো এমপ্লয়েড হিস্ট্রি আমি ভুলে গেছি, আমি কই জব করছি, আমার মনে করতে হবে, লিখে নিতে হবে। সো আপনি কিন্তু সময় নিয়ে আরেক দিন আপনি কই অ্যাকচুয়ালি জব করেছেন ডেট সহ একটু মনে করে লিখে তারপর আপনি বসলেন। সো বেসিক্যালি আপনি কিন্তু এক বসায় জিনিসটা শেষ করতে হবে এরকম না, আপনি ধাপে ধাপে ধীরে ধীরে ইনফরমেশনগুলো কালেক্ট করে একটা জায়গায় লিখে নিয়ে আপনি কিন্তু ফিল আপ করতে পারেন, রাইট? এখন আসি ফিল আপ শেষে ওখানে একটা অপশন আসবে হচ্ছে সাবমিট ডকুমেন্টস, ঠিক আছে। আপনার কাছে ডকুমেন্টস চাবে, কী ডকুমেন্টস চাবে ওরাই লিখে দিবে, যে সাবমিট ইউর ম্যারিড সার্টিফিকেট। নর্মালি যারা ম্যারিড তাদের মাস্ট ম্যারিড সার্টিফিকেট চায়। সাবমিট ইউর গ্রিন কার্ডের কপি, বোথ সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এগুলো হচ্ছে মাস্ট। আমি বলে দিচ্ছি কী ডকুমেন্টস আপনার সাবমিট করতেই হবে। 1 নম্বর হচ্ছে আপনার গ্রিন কার্ডের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। 2 নম্বর হচ্ছে আপনার ম্যারিড সার্টিফিকেট। ম্যারিড সার্টিফিকেটের ক্ষেত্রে অবভিয়াসলি আপনার যে নিকানামাটা আছে, নিকানামা সেটার ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন এবং ইংলিশ ম্যারিড সার্টিফিকেটে 3টা মিনিমাম আপনি দিবেন। ম্যারেজ গেল। 3 নম্বর আছে আপনার ট্যাক্স রিটার্ন।
সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি এই দেশে যে ছিলেন, এই দেশে যে আপনি 5 বছর থেকেছেন, আপনি বিভিন্ন দেশে গিয়েছেন না গিয়েছেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনার যদি টানা 4 বছর, টানা 3 বছরের যদি টানা ট্যাক্স ফাইলিং থাকে, ইউ আর রিয়েলি গুড টু গো। ঠিক আছে? সো আপনার ট্যাক্স ফাইলিংয়ের যে পেপারসগুলো সেগুলো আপলোড করতে হবে। এখন কীভাবে আপলোড করবেন? ট্যাক্স ফাইলিংয়ের জন্য আপনার সবচেয়ে বেটার হয় যদি আপনি ট্যাক্স ফাইলিংয়ের ট্রান্সক্রিপ্ট বের করতে পারেন। হ্যাঁ, এখন অনেকের কাছে ট্রান্সক্রিপ্ট জিনিসটা নিউ, অনেকেই জানে না ট্রান্সক্রিপ্ট কী আবার। ঠিক আছে? সো যারা জানেন না ট্রান্সক্রিপ্ট কী, তাদেরকে আমি পরে বিশ্লেষণ করবো, আর যারা জানেন তাদেরকে পরে বলবো। আচ্ছা, সো যদি ট্রান্সক্রিপ্ট না থাকে আপনার কাছে, আপনি যেটা করবেন, আপনার ট্যাক্স ফাইলিংয়ের যে পেজগুলো আছে ওর মাঝখানে আপনার ফার্স্ট 2 পেজ, যেটা এই ফার্স্ট 2 পেজের, ফার্স্ট 2 বা 3 পেজের, আপনার যতদূর মনে হয় যে আমার এতটুকু দেওয়া উচিত, বা যদি মনে করেন যে আমি পুরোটা ধরেই দিব, আপনি পুরোটা ধরে ছবি তুলে স্ক্যানারে স্ক্যান করে পিডিএফ ফাইল করে নিজের কম্পিউটারে ডাউনলোড করে সেখান থেকে আপলোড দিবেন। কীভাবে দিবেন? যে ওখানে কিন্তু অপশন থাকে এরকম যে অ্যাড এ ডকুমেন্ট। ঠিক আছে? আপনি অ্যাড ডকুমেন্টে ঢুকবেন, তারপর আপনার কম্পিউটারে যে ফাইলগুলো আপনি সেভ করে রেখেছেন সেগুলো চলে আসবে, আপনি সেগুলো একটা করে ক্লিক করবেন, আপলোড করবেন, আবার দিবেন অ্যাড অ্যানাদার ডকুমেন্ট, দিয়ে আপনি আরেকটা ক্লিক করবেন, আবার আপলোড দিবেন। এরকম করে আপনার টোটাল 4 বছরের বা যতগুলো ট্যাক্স ফাইলিং আপনার কাছে আছে সবগুলো আপলোড করবেন, এবং এটা মাস্ট। ঠিক আছে? তাতে যদি আপনার সময় লাগে, আপনি দরকার হয় সেকেন্ড দিন বসবেন, আগে নিজের এই ট্যাক্স ফাইলিংয়ের কাগজগুলো ছবি তুলে ক্যামস্ক্যান একটা অ্যাপ, এই অ্যাপ দিয়ে আপনি স্ক্যান করে আপনি পিডিএফ ফাইল রেডি করে আপনার কম্পিউটারে সেভ করে দেন আপনি আপনার এই ডকুমেন্ট আপলোডে বসুন। ঠিক আছে? তো ট্যাক্স ফাইলিং ডকুমেন্ট আপলোড শেষ। এখন আসবে আপনার পাসপোর্টে কী করবেন? আপনার যে বায়োগ্রাফিক পেজ, সেই বায়োগ্রাফিক পেজটা সাথে যতবার আপনি ট্রাভেলিং করছেন, যতগুলো পেজ জুড়ে আপনার ট্রাভেলিং হিস্ট্রি আছে, প্রত্যেকটায় স্ক্যান করবেন, প্রত্যেকটা পেজই স্ক্যান করবেন। স্ক্যান করে একটা পিডিএফ ফাইল বানাবেন, দেন সেম ওয়েতে আপনি ওদের ওয়েবসাইটে আপলোড করবেন। ঠিক আছে? এখন হচ্ছে আপনি যখন এই পাসপোর্টও দিলেন, দেন হচ্ছে আপনার যতগুলো কার্ড আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড, গ্রিন কার্ড, এগুলো ছবি তুলে আপনি পিডিএফ ফাইল বানিয়ে ওদের ইয়েতে আপলোড করবেন। সো বেসিক্যালি দিজ আর দ্য মেইন থিং দ্যাট ইউ নিড টু সাবমিট দেম, দিজ আর দ্য ডকুমেন্টস। ঠিক আছে? আর আপনার কাছে যদি ট্যাক্স ফাইলিংয়ের ট্রান্সক্রিপ্ট থাকে, যেটা আমি বলছিলাম, এটা IRS থেকে পাওয়া যায়, IRS এর ওয়েবসাইটে ঢুকে অনেকে ডাউনলোড করতে, তারা কিন্তু আপনার তাহলে পুরো ট্যাক্স ফাইলিংয়ের কাগজ ছবি তুলে পাঠানোর কোনো দরকার নেই। আপনি কিন্তু জাস্ট ওই ট্রান্সক্রিপ্টটা, রিটার্ন ট্রান্সক্রিপ্ট, যেটা ট্রান্সক্রিপ্টের মতো অনেকগুলো আছে, অ্যাকাউন্ট ট্রান্সক্রিপ্ট, রিটার্ন ট্রান্সক্রিপ্ট, W2 ট্রান্সক্রিপ্ট। সো রিটার্ন ট্রান্সক্রিপ্ট সেটা আপনি স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে সেটা আপনি কিন্তু আপলোড করে দিলেই হবে। আপনার সেক্ষেত্রে পুরো ট্যাক্স ফাইলিংয়ের ফাইলটার আপলোড করতে হবে না। রাইট? এখন আসি, আপনার যখন ডকুমেন্ট আপলোড হয়ে গেল, দেন হচ্ছে ফাইনালি আপনি সব সাবমিট করবেন, এবং সাবমিট করার পর ওরা আপনার কাছে পেমেন্ট যাবে। পেমেন্টের জন্য ওরাই আপনাকে একটা উইন্ডো একাই ওপেন হয়ে যাবে, বলবে যে সাবমিট ইউর ফি। আপনি সেখানে যে আপনার ডেবিট কার্ড নাম্বার বা ক্রেডিট কার্ড নাম্বার দেবেন, নাম্বার দেওয়ার পর আপনার ডেট অফ এক্সপায়ার দিবেন, যেটা কার্ডের উপরে লেখা আছে, অ্যান্ড দেন কার্ডের পিছনে যে 3টা সিসি কোড আছে সেটা দিবেন সিসি কোড হিসাবে, দেন আপনার নাম দেবেন, দেন আপনি সাবমিট করে দিবেন। আপনার ফিটা ওরা কেটে নেবে, নেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার নর্মালি আপনার ডান শেষ, অ্যাপ্লিকেশন ডান। নর্মালি ওরা 24 আওয়ার্স বা 72 ঘন্টা পরেই ওরা আপনাকে একটা রিসিপ্ট দিবে। হ্যাঁ, আপনি সেটা আপনাকে মেইল করবে, এবং হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন। মেইলিংটা পরে আসবে, 5-7 দিন পরে আসবে, বাট প্রোফাইলে আপনি যদি ঢুকেন 24 ঘন্টা পরেই দেখবেন যে ওরা বলেছে যে তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড, এবং আপনাকে ওরা একটা রিসিপ্ট দিয়েছে, এবং সেই রিসিপ্টের মধ্যে আপনার কেস নাম্বার দিয়ে দিয়েছে। রাইট? আপনার একটা কেস নাম্বার দিয়ে দিয়েছে, এবং হচ্ছে একটা পিডিএফ ফাইল আকারে সেই রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারেন। দ্যাটস লাইক ইউর ডাউনলোড রিসিপ্ট। সো বাই দিস ইউ আর শিওর যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে, অ্যান্ড দেন আপনার ফি দেওয়া হয়ে গেছে, ইউ আর জাস্ট ডান। এবং মেল করলে যেটা হতো, আপনি মেল করলে আপনার কিন্তু এটা যেতে অনেকদিন লাগতো,
মেল মিসিং হওয়ার চান্স থাকতো। মেলের ভিতরে আপনার মানি অর্ডার যদি সেন্ড করতে হয় সেগুলো মিসিং একটা ঝামেলা থাকে, সো একটু কমপ্লেক্স হয়ে যায়। সো আমি সাজেস্ট করবো আপনি যদি ইংলিশ পড়তে পারেন এবং আপনি যদি কখনো নিজের মানে অনলাইনে অ্যাকাউন্ট অ্যাটলিস্ট ক্রিয়েট করতে পারেন, আমি অলওয়েজ সাজেস্ট করবো ইউ গো ফর অনলাইন, রাইট? এবং অনলাইনে গেলে আপনি নিজেই সব কিছু করতে পারবেন, নিজে বুঝতে পারবেন যে আপনি কী ইনফরমেশন ওদের কাছে দিচ্ছেন, আপনাকে কী লিখতে হচ্ছে আর কী লিখতে হচ্ছে না। আর এরপরও যদি আপনার কোনো কোয়েশন থাকে, আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় যদি বুঝতে না পারেন, আপনি কিন্তু অলওয়েজ ইউএসসিএসকে কল দিতে পারেন। ইউএসসিএসকে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমি এই জায়গাটা বুঝতেছি না, আমার এখানে কী দিতে হবে। দে উইল অলওয়েজ হেল্প ইউ। থ্যাংক ইউ।